আচ্ছা, গুড ইভিনিং প্রত্যেককে। আজকে আমার যে আলোচনার বিষয়টা হবে সেটা হচ্ছে তোমাদের আজকে ক্লাস নাম্বার 3 চলছে, অর্থাৎ তৃতীয় সপ্তাহের ক্লাস। প্রথম 2 সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে রিকনস্ট্রাকশন অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির উপরে তোমাদের প্রত্যেকটা জিনিস আমরা বুঝিয়ে দিয়েছি বা বোঝানো হয়ে গেছে, তাই তো? রিকনস্ট্রাকশন অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির উপরে তোমাদের নোটসপত্র দেওয়া হয়ে গেছে সব, তাই তো? এবার আমাদের দেখবা মেজর হিস্ট্রিতে ইউনিট নাম্বার 2 আছে। সেই ইউনিট নাম্বার 2তে আছে তোমাদের মেবি দ্য আরিয়ান ডিবেট। এবার এই আরিয়ান ডিবেটের ওপরেও আমাদের যে ক্লাসগুলো দেওয়ার কথা, তোমাদের ক্লাসের রুটিন দেওয়া হয়েছে, প্রতি সপ্তাহে কী কীর ওপরে ক্লাস হবে না হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে আরিয়ান, মানে হু ওয়ার আরিয়ানস বা আর্য কারা, এটার উপরে আজকে আমরা আলোচনা করব বা ডিসকাস করব। সবাই ধৈর্য ধরে শেষ অবধি কিন্তু ক্লাসটা করবে, কেউ লেফট হবে না মাঝখান থেকে, আমি বারবার করে বলছি। দেখো, আর্য বা আরিয়ান এই কথাটার অর্থ হলো সৎ বংশজাত। আবারও বলছি, আরিয়ান বা আর্য এই কথাটির অর্থ হলো সৎ বংশজাত। সৎ বংশজাত বলতে গেলে কি বুঝি? যাদের মধ্যে পবিত্র বংশের রক্ত বয় তাদেরকে আমরা বলি সৎ বংশজাত। অর্থাৎ সাপোজ মনে করো, যেমন মনে করো মানে বংশ পরম্পরায় যদি আমরা দেখি বিভিন্ন জায়গায়, যেমন ইন্দো ইউরোপীয় বা ইন্দো ইরানীয়, বা আমরা বলি না যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে কি করে আজকে মানে বাংলা ভাষার উদ্ভব হয়েছে, আমরা এই ইতিহাসটাও পড়েছি। তো এইবার আমরা জানবো আর্য কারা। আর্য বলতে গেলেই প্রথমে আসবে সৎ বংশজাত। আর্য কথাটির আক্ষরিক অর্থই হলো সৎ বংশজাত। কিন্তু শব্দটি কখনো বা জাতিবাচক অর্থে ব্যবহার করা হয়েছে, আবার কখনো ভাষাবাচক অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে আর্য বলতে কি বোঝাচ্ছে, কি বলছে মামুনি? আর্য কথার অর্থ কি যদি বলি, বলো? সৎ বংশজাত, তাই না? আর্য কথার অর্থই হলো সৎ বংশজাত। মনে রাখবা যে আর্য শব্দটির আক্ষরিক অর্থ হলো সৎ বংশজাত। আমি ক্লাসটা শেষ করার পরে কিন্তু তোমাদের আমি কোশ্চেনটা করব যে আর্য সম্পর্কে যতটুকু তুমি জানো বা যতটুকু তোমার জানা আছে তুমি বলার চেষ্টা করো। দেখো, আমরা যেমন মনে করো যতটা বেশি শুনবো ততটা বেশি আমরা বলতে পারবো, আর শোনার পরিধিটা তোমাদের খুব ভালো বাড়াতে হবে, আর না হলে কিন্তু তোমরা মানে বলতে পারবে না। ইতিমধ্যে তোমাদের ক্লাসে 52 জন স্টুডেন্টের কাছাকাছি মেবি হয়ে গেছে। 52 জন স্টুডেন্ট আজকে অবধি অ্যাডমিশন হলো আমাদের কাছে অফিসিয়ালি, যারা মেজর হিস্ট্রিতে আছে। বিভিন্ন সাবজেক্টের জন্য 50 ছুঁই স্টুডেন্ট, ইংলিশের ক্ষেত্রে শুধুমাত্র 70 কাছাকাছি স্টুডেন্ট, বাদ বাকি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে 50 ছুঁই, মানে 40 থেকে 50-এর ঘরে প্রতিটা মেজরের সাবজেক্টে আমাদের কিন্তু স্টুডেন্ট রয়েছে। তার মধ্যে খালি এডুকেশনটা একটু কম, এডুকেশনের 20 জনের কাছাকাছি। বাদ বাকি সব সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আমাদের স্টুডেন্ট সংখ্যা মোটামুটি 50 ক্রস করে গেছে। আচ্ছা, তো কি বললাম যে আর্য শব্দটির আক্ষরিক অর্থ হলো সৎ বংশজাত। ধ্যান দিবে, প্রত্যেকটা কথা যা বলছি প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে ধ্যান দেবে। এবং আর্য শব্দটি কিন্তু বা এই শব্দটি কখনো বা জাতিবাচক অর্থে ব্যবহার করা হয়েছে, আবার কখনো বা ভাষাবাচক অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে জাতি আর ভাষা দুটো জিনিস মনে রাখবে। তাহলে আর্য কথাটির অর্থ হলো কি বললাম? সৎ বংশজাত। তাহলে আর্য এই যে শব্দটি আছে এটা কখনো ভাষাগত অর্থে ব্যবহৃত হয়েছে, আবার কখনো বা জাতিগত অর্থে ব্যবহার করা হয়েছে। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী যদি কথা আমরা বলি, তাহলে সেই সময় পারসিক সম্রাট ছিল দারায়ুস। তিনি আবার নিজেকে কি করেছেন, বলেছেন যে আমি মানে আর্য বংশভূত বলে নিজেকে কিন্তু দাবি করেছেন। আবার বলছি, পারসের যে সম্রাট ছিল, পারসিক সম্রাট দারায়ুস, সেই দারায়ুস কিন্তু নিজেকে কি বলেছেন, আর্য বংশভূত বলে নিজেকে দাবি করেছেন। তাহলে এই অর্থে আমরা যদি বলি তাহলে জাতিবাচক অর্থে ব্যবহৃত হচ্ছে আর্য শব্দটি। আবার কখনো কখনো আমরা দেখি এটা ভাষাবাচক অর্থেও ব্যবহার করা হয়েছে। যেমন ভাষাতাত্ত্বিকগণ কি বলেছেন যে মানে ইন্দো ইউরোপীয় একটা ভাষাগোষ্ঠী, সংস্কৃত, ইরানীয়, গ্রিক, লাতিন, জার্মান, তোমার হচ্ছে গথিক, কেল্টিক, এই 7টি ভাষা কিন্তু এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মধ্যে পড়ছে। তাহলে আমরা দেখো খুব জিনিসটা খুব ভালো করে বুঝবা, খুব টাচেবল জিনিসটা যদি বুঝে যাও তাহলে এটার উপরে 3 মার্কসের জন্য তোমাদের প্রশ্ন আসে, হু ওয়ার আরিয়ানস, মানে আর্য কারা। ঠিক আছে, হু ওয়ার আরিয়ানস, আর্য কারা, এটার উপরে যদি 3 নম্বরের প্রশ্ন আসে তোমরা খুব ইজিলি ভাবে লিখে আসতে পারো, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তাহলে আর্য শব্দটির আক্ষরিক অর্থ হলো সৎ বংশজাত। তাহলে এই আর্য শব্দটি কখনো জাতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে, আবার কখনো বা ভাষাবাচক অর্থে ব্যবহৃত হয়েছে। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে পারসিক সম্রাট যে দারায়ুস ছিল তিনি নিজেকে বলেছেন যে আমি আর্য বংশভূত। তাহলে তিনি যখন নিজেকে আর্য বংশভূত বলেছেন তার মানে এখানে জাতিবাচক অর্থে ব্যবহার করা হয়েছে। আবার আমরা জানি যে এটা কিন্তু ভাষাবাচক অর্থেও ব্যবহার করা
হয়েছে। কি করে? আধুনিক ভাষাতাত্ত্বিকগণ যে আর্য বলতে বোঝাতেন ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীকে। আবারও বলছি, আর্য মানে বলতে বোঝাতেন যে ঐতিহাসিকরা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীকে। তাহলে এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মধ্যে যে 7টা ভাষা পড়ে সেটা তোমরা নোট ডাউন করে রাখতে পারো। সংস্কৃত, ইরানীয়, নামগুলো মনে রাখা, গ্রিক, লাতিন, জার্মান, গোথিক, কেল্টিক। সংস্কৃত, ইরানীয়, গ্রিক, লাতিন, জার্মান, গোথিক আর কেল্টিক, এই যে 7টা ভাষা আছে, এই 7টা ভাষা কিন্তু ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে সৃষ্টি। তাহলে বলা হয়েছে যদি কোনো মানুষ এই 7টি ভাষার মধ্যে কোনো একটি ভাষায় কথা বলে তাহলে তিনি ভাষাগত দিক থেকে আর্য। তাহলে এটা গেল ভাষাগত দিক। তাহলে সেই দিক থেকে বোঝাতে গেলে যদি আমরা ভাষার দিক থেকে দেখি তাহলে বলবো আর্য কোনো জাতিগোষ্ঠী নয়, এটা একটা ভাষাগোষ্ঠী থেকে উদ্ভূত হয়েছে। আবার যদি আমরা পারসিক সম্রাট দরায়ুসের কথা চিন্তা ভাবনা করি তাহলে তিনি নিজেকে যেহেতু বলেছেন যে আমি সৎ বংশজাত মানে আর্য বংশজাত বা তোমার হচ্ছে ওই নিজেকে আর্য বংশভূত বলে উল্লেখ করেছেন, সেহেতু আমরা সেদিক থেকে দেখতে গেলে আমরা কিন্তু এটাকে মানে আমরা বলতে পারি যে যারা বিশেষ করে মানে আর্যরা আছে তারা একটা জাতিগোষ্ঠীর নাম। তাহলে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হলো, মানে মূল কনসেপ্টটা যে আমরা কখন আর্যদেরকে জাতিগোষ্ঠী বলতে পারবো আবার কখন আর্যদেরকে একটা ভাষাগোষ্ঠী বলতে পারবো। বোঝা গেল? ক্লিয়ার সবার? রেসপন্স দাও। স্যার একবার বললে ভালো হয়। আর একবার বলবো? ওকে ঠিক আছে, অসুবিধা নেই। যাদের জন্য মানে ওই লক্ষ্মী বলছে আরেকবার বললে ভালো হয়, আমি অবশ্যই বলে দেবো আরেকবার। দেখো, আর্য শব্দটির আক্ষরিক অর্থ হলো সৎ বংশজাত। আবার বলছি, আর্য শব্দটির মানে আক্ষরিক অর্থ হলো সৎ বংশজাত। এই আর্য কথাটি কখনো বা জাতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে, আবার কখনো বা ভাষাবাচক অর্থে কিন্তু ব্যবহৃত হয়েছে। তাহলে খ্রিস্টীয় 5ম শতকে পারসিক সম্রাট যে দরায়ুস ছিলেন, সেই দরায়ুস কি বলেছেন? নিজেকে বলেছেন আর্য বংশভূত। তাহলে যদি পারসিক সম্রাট মানে যে দরায়ুস আছে নিজেকে আর্য বংশভূত বললে কি হবে? আমরা বুঝতে পারছি যে এটা একটা ভাষাগোষ্ঠীর তোমার জাতিগোষ্ঠীর নাম। যেহেতু তিনি নিজেকে মানে সৎ বংশজাত বলেছেন, তার মানে কি জাতিগোষ্ঠীর নাম না হলে তো, জাতিগোষ্ঠী না হলে তো নিজেকে কখনোই বলবে না এটা। আবার মানে বিভিন্ন ভাষাতত্ত্ববিদরা কি বলেছেন? বিভিন্ন ভাষাতত্ত্ববিদদের মতে বলছে যে আর্যরা যে ভাষায় কথা বলতো সেটা হলো ইন্দো ইউরোপীয় ভাষা। আবার বলছি, আর্যরা যে ভাষায় কথা বলতো সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা, এবং এই ইন্দো ইউরোপীয় ভাষার অধীনস্থ টোটাল 7টা ভাষা রয়েছে। সেই 7টা ভাষা হচ্ছে সংস্কৃত, ইরানীয়, গ্রিক, লাতিন, জার্মানি, গোথিক আর কেল্টিক। এই যে 7টা ভাষা আছে, যদি এই 7টি ভাষার মধ্যে কেউ যদি কথা বলে বা এই 7টি ভাষার একটিতে যদি কেউ কথা বলে তাহলে কিন্তু তাকে আর্য বলা যাবে। তো বিভিন্ন ভাষাতাত্ত্বিকগণ পরবর্তীকালে যেমন উইলিয়াম জোন্স আমরা যদি বলি, তারপরে তোমার হচ্ছে জার্মান পণ্ডিত তোমার হচ্ছে ম্যাক্স মুলার, এরা কিন্তু এই মতটাকেই সমর্থন করেছে, অর্থাৎ এরা কিন্তু আর্য একটা ভাষা গোষ্ঠীর নাম বলেই সমর্থন করেছে। কিন্তু এই দুটো বিষয়ে কন্ট্রোভার্সি ছিল যে অ্যাকচুয়ালি আর্যরা ভাষা গোষ্ঠীর নাম না অ্যাকচুয়ালি আর্যরা জাতিগোষ্ঠীর নাম। তাহলে আমরা দুটো মতই দিলাম। যদি আমরা পারসিক সম্রাট দরায়ুসের মানে কথা যদি জানতে চাই তাহলে তিনি যেহেতু নিজেকে সৎ বংশজাত বলেছেন, সেহেতু আমরা সেদিক থেকে দেখতে গেলে আমরা বলবো এটা একটা জাতিগোষ্ঠীর নাম আর্য। কিন্তু আবার যদি অপর দিকে দেখি তাহলে বিভিন্ন ভাষাতাত্ত্বিকগণ বলেছেন যে আর্যরা যে ভাষায় কথা বলতো সেটা ছিল ইন্দো ইউরোপীয় ভাষা, এবং এই ইন্দো ইউরোপীয় ভাষার মধ্যে 7টা ভাষা পড়ছে, এবং এই 7টা ভাষার মধ্যে একটা ভাষায় যদি কেউ কথা বলে তাহলে সেই নাকি আর্য বলে পরিগণিত হবে। এই মত পরবর্তীকালে ম্যাক্স মুলার এবং উইলিয়াম জোনসও কিন্তু মেনে নিয়েছেন। তাহলে আমরা বলতে পারি যে আর্য একটা ভাষাগোষ্ঠীর নাম বললে মেবি কোনো ভুল হবে না। ওকে, তো আশা করি আর্য কারা বুঝতে পেরেছো। তো এবার কে বলতে চাও এই আর্যর ওপরে কোনো টিকা একটা জাস্ট সম্পর্কে? দেখি কার সৎ সাহস আছে বলতে পারো। ভালো মতো শুনলো যে সেই বলতে পারবে। বলো, কে বলবে ফার্স্ট? বলো। 23 জন স্টুডেন্ট, আমি নিয়ে 23 জন। তো আজকের ক্লাসে 22 জন প্রেজেন্ট আছো। বলো 22 জনের মধ্যে কে বলবে? বলো। আরে ট্রাই তো করো, বলো না, ভুল হলে হবে, আমরা ভুল থেকেই শিক্ষা নেব। বলো।
কি হলো 22 জনই ঘুমিয়ে আছো দেখছি। লক্ষ্মী বলো। আচ্ছা সুরভি বলছে, প্রথমে বলবে। সুরভি বলো, ভেরি গুড, বলো। আর্য শব্দটি হলো একটি সৎ বংশজাত ভাষা। সৎ বংশজাত, আর্য কথাটির আক্ষরিক অর্থ বলবে। হ্যাঁ, আক্ষরিক অর্থ প্রথমে। হ্যাঁ বলো। আক্ষরিক সৎ বংশজাত, কিন্তু শব্দটি কখনো ভাষাভিত্তিক আবার কখনো জাতিভিত্তিক হতে পারে। ওকে। তারপরে খ্রিস্টপূর্ব যে পার্সি পঞ্চম শতকে বলো, খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে পার্সি সম্রাট কি দরায়ুস নিজেকে আর্য বংশোদ্ভূত বলে অভিহিত করেছেন, দাবি করেছেন। আর্য শব্দটি 7টি ভাষা, ইন্দো ইউরোপীয় 7টি ভাষায় মানে বলা বলছে। যারা দেখো শোনো, এই জায়গাটা শোনো, বলছে যদি আর্য কারা হবে, যদি কেউ ইন্দো ইউরোপীয় ভাষায় কথা বলে তাহলে সে আর্য। এবার এই ইন্দো ইউরোপীয় ভাষার অধীনস্থ 7টা ভাষা পড়তো, এবং সেই 7টা ভাষার মধ্যে যে কেউ একটা ভাষায় কথা বললে তাকে আর্য বলা হবে। তো এটা জাতি, মানে এটা হচ্ছে ভাষাবাচক অর্থে হলো। এবার ম্যাক্স মুলার আর উইলিয়াম জোন্স এই মতকে সমর্থন করেছে, যার জন্য আমরা ঐতিহাসিকের মত অনুসরণ করে বলতে পারি যে আর্য একটা ভাষাগোষ্ঠীর নাম। ওকে, ভেরি গুড। এরপরে কে বলবে বলো? সুরভির পরে কে বলবে বলো? আরে বোঝাটা আর বলাটা মূল কথা। কে কতটুকু বলতে পারলাম, কতটুকু ভুল বললাম সেটা বড় কথা নয়। সবাই বলার চেষ্টা করো। মুখস্থ বিদ্যা করে কোনো লাভ নেই। ওই একটা টিউশনে যাবে, কিছু নোটস লিখিয়ে দেবে, সেখানে তুমি বসে বসে বাড়িতে রাট্টা মারবে, মুখস্থ করবে, তাতে পরীক্ষায় কোনোদিনও ভালো রেজাল্ট করা যায় না। জীবনে কোনোদিনও মানুষ হতে পারবে না। বলার চেষ্টা করো। ভুল হোক না, আমি আছি তো, তোমাদের কাউকে পুরস্কৃত করা হবে না। এই তো অভিষেক বলো। স্যার বলছিলাম যে প্রথমত আর্য, ক্যামেরাটা ওপেন করে বলো, ক্যামেরাটা ওপেন করো। বল। বলছিলাম যে স্যার প্রথমত আর্যদেরকে দুভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমত না না না, আর্য কারা, ঠিক আছে, আর্য কারা এই নিয়ে যে মত প্রচলিত আছে সেই মতকে আমরা দুটো পর্যায়ে ভাগ করে আলোচনা করতে পারি। প্রথমে আর্য শব্দটির অর্থ বলো। আচ্ছা, এটা একটি সৎ বংশজাত শব্দ। সৎ বংশজাত শব্দ নয়, মানে এর অর্থটা হলো সৎ বংশজাত। সৎ বংশজাত। এটা হচ্ছে 5ম শতকে দারায়ুসে, পারসিকের সম্রাট দারায়ুসে নিজেকে আর্য বলে মনে করতেন। এটা পরবর্তীকালে ম্যাক্স মুলাররাও না 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 না, ভুল বলছো। পারসিক সম্রাট দারায়ুস মানে প্রথমে নিজেকে বলছে যে আমি মানে সৎ বংশজাত, অর্থাৎ আমি আর্য। তাহলে এটা গেল জাতিবাচক অর্থে। যেহেতু উনি নিজেকে আর্য বলেছে, তার মানে নিজেকে যখন কেউ আর্য বলে দাবি করছে তাহলে সেটা বংশজাত ভিত্তিতে বলছে। তার মানে কি, এটা হচ্ছে একটা জাতিবাচক ধারণা, যে জাতিগত দিক থেকে ওর বাবা তার বাবা আর্য হয়ে আসছে, যার জন্য এটা জাতিবাচক ধারণা। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন ঐতিহাসিকদের মত অনুসরণ করে বলছে, যে ঐতিহাসিক ভাষাতাত্ত্বিকরা বলছে যে আর্য কারা, আর্যরা যে ভাষায় কথা বলে সেটা কোন ভাষা? ইন্দো ইউরোপীয় ভাষা। এবার এই ইন্দো ইউরোপীয় ভাষার অধীনস্থ রয়েছে 7টি ভাষা। তাহলে এই 7টি ভাষার মধ্যে যদি কেউ একটি ভাষাতে কথা বলে, যেগুলো সংস্কৃত আছে, গথিক আছে, কেল্টিক আছে, আমি 7টি ভাষার নাম বললাম, সেই 7টি ভাষার মধ্যে যদি কেউ একটা ভাষায় কথা বলে তখনই সে আর্য বলে বিবেচিত হবে। তাহলে এই দিক থেকে দেখতে গেলে পরবর্তীকালে ম্যাক্স মুলার এবং তোমার হচ্ছে উইলিয়াম জোন্স এই মতকে সমর্থন করেছে, অর্থাৎ যে তারা ভাষা মানে ভাষাটাকে বেশি প্রায়োরিটি দিয়েছে, যে ইন্দো ইউরোপীয় ভাষার মধ্যে যদি কেউ ভাষায় কথা বলে তাহলে সে হবে আর্য। ওকে, নেক্সট আর কে বলবে বলো? দুজন চেষ্টা করলো, ভুল বলুক ঠিক বলুক, বাট বলেছে ওরা। বাকিরা আর কে বলবে বলো? লেফট করে যাবে না ক্লাস থেকে, বলার চেষ্টা করো, সৎ সাহসটা রাখো। এই জন্য তোমরা ভাইভাতে, কলেজে ভাইভা নেবে তোমাদের 2 দিন পরে, তোমরা ভাইভাতে কিছু বলতে পারবে না। তোমাদের 2 দিন পরে সেমিনার হবে। সেমিনার জানো তো কি জিনিস? একটা ডেস্কের সামনে দাঁড়িয়ে তোমাকে একটা টপিকের উপরে আলোচনা করতে হবে, বলতে হবে। 10 মিনিট 12 মিনিট 15 মিনিট ধরে তোমাকে বলতে হবে, বা 5 মিনিট সময় দেবে, তার মধ্যে বলতে হবে। তাহলে বলাটা যদি এখন থেকে না শেখো তাহলে হবে না। গত সেমিস্টারে আমি তোমাদের খুব একটা ভালো মতো ক্লাস নিতে পারিনি, কিন্তু এই বছর কন্টিনিউ প্রতি সপ্তাহে আমি একটা করে ক্লাস দেবো বলেছি, কন্টিনিউ। তো বিষয়গুলো আলোচনা ভিত্তিক হতে হবে। তো আমি খালি একাই বলে যাব, তোমরা বলবে না, তাহলে তো হবে না। প্রত্যেককে বলতে হবে। আমি আমার বাড়ির ব্যাচকেও তাই করাই। আচ্ছা, আগে সুপ্রিয়া পাল বলবে, তারপরে সুমিত্রা বলবে। সুপ্রিয়া বলো। সম্রাট দারায়ুস বলেছিলেন যে তিনি হচ্ছে এই বংশে দাবি করেছিলেন তিনি বংশের মানুষ, এবং এই আর্য বলতে একটি জাতি বোঝায়, কিন্তু ভারত ইরানের আর্য
কথাটি দীর্ঘকাল ধরেই চলে এসেছে। প্রকৃত অর্থে আর্য কোনো আর্য কোনো জাতিগত অর্থে ব্যবহৃত হয়নি। এটি হচ্ছে কিছু ভাষা আছে, সংস্কৃত, ল্যাটিন, গ্রিক, জার্মানি, কেল্টিক এবং গথিক, এগুলো ভাষায় যারা কথা বলবে তাদের হচ্ছে আর্য বলা হবে। এই যে এতটুকু জিনিস যে বলতে পারলে সুপ্রিয়া, এই যে এতটুকু জিনিস যে বলতে পারলে, মুখস্থ করলে পারে না এতটুকু জিনিস তুমি বলতে পারতে না, জানো? ক্লাসগুলো ওই তো যতটুকু তুমি বুঝবে, মানে একটা পড়াকে না, মানে একটা পৃষ্ঠাকে তুমি আজকে জাস্ট মনে করো এটাকে না বাড়িতে রিমাইন্ড করবে। কি করে হবে জানো তো? এই জিনিসটা একটা থিঙ্কিং করো, প্রত্যেককে বলছি আমি। সাউন্ডগুলো মিউট করো প্লিজ, সাউন্ডগুলো মিউট করো। দেখো প্রত্যেককে আমি বলছি একটা জিনিস খুব ধ্যান দিবে। মনে করো কেউ বলতে পারো না, কেউ লিখতে পারো। অনেকে বলে স্যার আমি বলতে পারি না কিন্তু আমি লিখতে পারি। অনেকে বলে স্যার আমি লিখতে পারি না ভালো মতো জিনিসগুলো, কিন্তু আমি বলতে পারি। তো এই বলা আর লেখার প্রবলেমটা কখন হবে জানো? যেমন আমি আমার স্টুডেন্টদেরকে না কোনো সময় বলি না মুখস্থ করতে। আজকেও বাড়িতে যেমন মনে করো আমি ক্লাস 10-এর ব্যাচকে, আমার অফলাইনে ব্যাচ ছিল, আজকে ইতিহাস পড়ালাম তাদেরকে, সামাজিক ইতিহাস, নয়া সামাজিক ইতিহাস, এই টপিকটা পড়ালাম তাদেরকে। তো তাদেরকে ক্লাসের মধ্যেই পড়া মুখস্থ করে করিয়ে দিয়েছি। অর্থাৎ মুখস্থ বলতে গেলে শুনে শুনেই তুমি মনে রাখতে পারো জিনিসটা। যদি শোনো, যে যত ভালো শ্রোতা হতে পারবে সে জীবনে তত ভালো বেশি বক্তা হতে পারবে। বক্তা মানে কি? এই যে বলছো তুমি, তাহলে আজকে আমি বলছি কোথা থেকে? আমি যদি জীবনে না শুনে থাকি, না পড়ে থাকি, তাহলে কি আমি বলতে পারবো? আমার মধ্যে বিদ্যা থাকবে? আমার মধ্যে তো বিদ্যা থাকবে না। তাহলে আমি বিদ্যা অর্জন না করে বলতে পারবো না। একটা যদি ক্লাস 5-এর বাচ্চাকে বসাই দিই না তোমাকে নোট লেখানোর জন্য, সেও নোট লেখা দিতে পারবে। আমি যদি বলি এখানে একটা 5-এর বাচ্চাকে এই যে দিদিরা দাদারা বসে আছে সব এখানে, তো দিদিরা দাদাদের তুমি এই নোটটা একটু বলে দাও তো, লিখুক তো বসে বসে, সেও তোমাদের পড়িয়ে দেবে। সেটা বড় কথা নয়। একটা টিচার কতটুকু তোমাকে ট্রেন্ড করতে পারছে, কতটুকু তোমাকে তোমার থেকে ভিতর থেকে বার করতে পারছে, সেই হলো প্রকৃতপক্ষে একজন শিক্ষক। ওই নোটস লেখার দিন শেষ, নোটস লিখবা আর বসে বসে মুখস্থ করবা আর পরীক্ষা যায় ওগুলো উগলে দিয়ে আসবা, এই 5 মাসের এই 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে হবে না। যারা করে তারা ভুল করছে। আমি আমার স্টুডেন্টদের এখানেও যারা অফলাইনে পড়তে আসে, আমি একটা নোটসও বসায় লিখাই না তাদেরকে। ওই প্রথাগত শিক্ষা শেষ। আসে স্টুডেন্ট, আমি পাক্কা 2 ঘন্টা তাদের পড়াবো, 2 ঘন্টা তাদেরকে একদম পুরো মানে ফার্স্ট টু লাস্ট পুরো জিনিসটা, পুরো বিষয়টা বুঝিয়ে দেবো। যেটা আমার টার্গেট যেটা থাকবে, যেটা লক্ষ্য থাকবে, যেটা বোঝানোর আমার টার্গেট থাকবে, সেটা আমি বুঝাবো, কমপ্লিট করাবো, দেন আমার ক্লাস শেষ হবে। এবং তোমাদের ভেতর থেকে আমি বার করবোই, যে যতই ঘাটিয়া স্টুডেন্ট হোক। এখানে যে অলরেডি 21 থেকে 22টা স্টুডেন্ট আজকে ক্লাস করছো, তুমি যতই খারাপ স্টুডেন্ট হোক, তোমার থেকে আমি 4টা লাইন বের করলেও বের করবো, বাট বের করবো। বলো সুমিত্রা, বলো। আর্য শব্দটির আক্ষরিক অর্থ হলো সদ্বংশজন্ত, কিন্তু শব্দটিকে কখনো জাতিগত কখনো ভাষাগত অর্থে ব্যবহৃত করা হচ্ছে। খ্রিস্টপূর্ব পঞ্চদশ শতাব্দীতে পার্শ্বিক সম্রাট দরায়ুস পঞ্চদশ কথাটার অর্থ হলো 15, আর পঞ্চম কথাটা আমি বলেছি, পঞ্চম মানে হচ্ছে 5, আর 15 মানে 15 হয়ে গেল। তাহলে 15 হবে না পঞ্চম হবে? পঞ্চম। হ্যাঁ বলো। পঞ্চম শতাব্দীতে পার্শ্বিক সম্রাট দরায়ুস নিজেকে আর্য বলে দাবি করেছিলেন। আর্য বংশভূত বলে দাবি করেছিলেন, আর্য বলে নয়, আর্য বংশভূত। হ্যাঁ, আর্য শব্দকে জাতিগত অর্থে ব্যবহার করে আর্য জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করেছিলেন হিটলার। এটা তো আমি বলিনি। তো এটা আমি একবার পড়ছিলাম। না তুমি দেখে দেখে বলছো তার মানে? না স্যার দেখিনি। আমি তো এই কথাটা বলিনি হিটলারের কথা। তুমি হিটলারের প্রসঙ্গটা আনলা কেন? আমি বললাম তুমি বুঝে যতটুকু পারো ততটুকু তুমি বলো। তুমি আমার ক্যামেরার ওই পাশে বসে আছো, আমার স্ক্রিনের ওই পাশে তুমি বসে আছো, কিন্তু তুমি তোমার কথা শুনলেই আমি বলে দেবো যে তুমি কতটুকু বুঝেছো, কতটুকু মাথায় ঢুকেছে আর কতটুকু তুমি বের করছো। আমি তো ওটা বলিনি, তো আমি শুনবো কেন ওটা এখন বর্তমানে? তুমি পরীক্ষার খাতায় কি লিখবা ওটা পরের কথা, কিন্তু আমি তোমাকে যতটুকু পড়াইছি, যতটুকু আমি বুঝাইছি, ততটুকুই তুমি বের করো মাথার থেকে। তাহলে সেটা প্রকৃত অর্থে পড়া হবে। নিজেদের সামনে খাতাগুলো বন্ধ করে দাও। তোমাকে নোটসটা হয়তো মেবি আগে আমি দিয়ে দিয়েছি, কিন্তু পড়া তো আমি আজকে বুঝাচ্ছি। সেই পড়াটা তোমাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, এবং একটা পড়াকে রিডিং মারবে। রিডিং মারার পরে ওটাকে যতটুকু পড়লে অতটুকু রিমাইন্ড প্রসেসে বলার চেষ্টা করো যে আমি কতটুকু পড়লাম, কি পড়লাম। এই সিস্টেম বন্ধ করো, ওই জজর করে মুখস্থ করা ওই সিস্টেমটাই বন্ধ করে দাও পড়াশোনার ক্ষেত্রে। আমি যখন কলেজে পড়তাম কোনোদিন আমি পড়া মুখস্থ করতাম না, কোনো দিনও না।
পড়াগুলোকে বোঝার চেষ্টা করো এবং তোমার মাথা থেকে বের করার চেষ্টা করো। আমি বারবার করে একটা কথা বলছি স্টুডেন্টদের, আজকে তোমাদের তৃতীয় ক্লাস হচ্ছে, থার্ড ক্লাস, তৃতীয় সপ্তাহের ক্লাস হচ্ছে, এবং তোমরা এখনো অনেকে লাইনে আসলা না। নিত্য নতুন স্টুডেন্টরা অ্যাডমিশন নিয়েই যাচ্ছে। লাইনে আসতে হবে। এরপরে কে বলবে? বলো জয়ন্ত। তোমার সাউন্ডটা ঠিক আসছে না। আর্য শব্দটির আক্ষরিক অর্থ হলো সৎ বংশজাত। প্রথম কথা শেষ। দেখো ধ্যান দাও, যখন পড়বা না এইভাবে করে কাউন্ট করে করে পড়ো। হ্যাঁ, একটা লাইনে আমি বললাম আর্য শব্দটির আক্ষরিক অর্থ হলো সৎ বংশজাত ব্যক্তি বা সৎ বংশজাত হলো। দ্বিতীয় লাইন, আর্য কথাটি বা আর্য শব্দটি কখনো জাতিবাচক অর্থে কখনো ভাষাবাচক অর্থে ব্যবহার করা হয়েছে। 2 নম্বর লাইন গেল। 3 নম্বর লাইন, খ্রিস্টীয় 5ম শতকে, ধ্যান দিবা 3 নম্বর লাইন কি, খ্রিস্টীয় 5ম শতকে, কি বললাম, খ্রিস্টীয় 5ম শতকে পারসিক সম্রাট দরায়ুস নিজেকে আর্য বংশভূত বলে দাবি করেছেন। এই অর্থে আমরা বলতে পারি আর্য শব্দটি হলো জাতিবাচক। গেল এটা। 4 নম্বর লাইন, আমরা যখন বলবো ভাষাতাত্ত্বিকগণের মতে আর্যরা যে ভাষায় কথা বলতো সেটা হলো ইন্দো ইউরোপীয় ভাষা, এবং এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অধীনে সর্বমোট 7টি ভাষা ছিল, এবং এই 7টি ভাষার মধ্যে যদি কোনো ব্যক্তি একটি ভাষাতে কথা বলতো তাহলে তাকে আর্য বলা হতো। এইবার আমরা পঞ্চম যে লাইনটা মনে রাখবো সেটা হলো যে বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ উইলিয়াম জোন্স এবং ম্যাক্স মুলার এই ভাষা যে আর্যদের যে ভাষাতাত্ত্বিক বা ভাষাভিত্তিক যে মানে একটা জাত মানে মানে কি বলবো মানে ভাষাবাচক অর্থে আর্যটা ব্যবহৃত হয়েছে সেটা মতকে সমর্থন করেছেন। কে কে? ম্যাক্স মুলার এবং স্যার উইলিয়াম জোন্স। এই যে 5টা মানে এক হাতের পাঞ্জাটাকে আমি খুলবো। এক হাতের পাঞ্জার মধ্যে প্রথম পার্টটা আক্ষরিক অর্থ, দ্বিতীয় পার্টটা জাতিবাচক আর ভাষাবাচক অর্থে ব্যবহৃত হয়েছে, তৃতীয়টা হচ্ছে পারসিক খ্রিস্টীয় 5ম শতকে পারসিক সম্রাট দরায়ুস, 4 নম্বরটা হলো এটার হচ্ছে ভাষাতাত্ত্বিক ভিত্তি, কারণ এটা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী আর্যদের ভাষাটা এর অধীনস্থ 7টা ভাষা ছিল, এবং লাস্ট অবধি তোমার হচ্ছে ম্যাক্স মুলার আর উইলিয়াম জোন্স মেনে নিয়েছেন। বাস কমপ্লিট। এক হাতের মধ্যে 5টা লাইন। এই 5টা লাইনকে আমি মনে রাখবো, রিমাইন্ডার প্রসেসে পড়াশোনা করবো, আমার মুখস্থবিদ্যা করার প্রয়োজনই নেই। পরীক্ষার সময় 3 নম্বরে আসবে, এটা আসতে পারে হু আর আরিয়ান্স, আমি আরিয়ানদের সম্পর্কে আরামসে লিখে দিয়ে চলে আসবো। আমার কোনো পড়া মুখস্থ করতে হবে না, সারাদিন ঘুরে বেড়াবো। একটা পড়াকে পড়বো 1 ঘন্টা, বাড়িতে যদি পড়তে বসো না জেনুইন, আমি বলছি তাই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা। আমি কোনোদিন ওই মানে বললাম না ঘন্টার পরে ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা আমার একদম বিরক্তি লাগতো পড়তে, কোনোদিনও পড়িনি আমি এরকম, কোনোদিনও না। আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন কি হতাম, একটা পড়াকে পড়ে নিয়ে ওটাকে জিস্ট করে নিতাম, নিজের মতন করে নিতাম। এইভাবে ছোট্ট ছোট্ট করে রিমাইন্ডার কি পড়লাম, এই লাইনটাকে আর একটু সহজভাবে বানানোর চেষ্টা করি, যার মধ্যে সিম্পলিফাইয়ের ব্যাপারটা নেই বা সিম্পলিফিকেশন নেই। সিম্পলিফিকেশন মানে সরলীকরণ। যে একটা বড় লাইনকে পড়ে নিয়ে জীবনে সরলীকরণ করতে পারবে না সেই স্টুডেন্ট কোনোদিনও একটা ভালো টিচার হতে পারবে না, বা যে কোনো টিচারও তাই, টিচারের ক্ষেত্রেও তাই। এটা কোনো এক টিচার আমাকেই বলেছিলেন যে যার মধ্যে সরলীকরণের ব্যাপারটা নেই সেই স্টুডেন্ট হোক চাই টিচার হোক, তাহলে না তুমি বুঝবা কি আর পরীক্ষার খাতায় লিখবা কি, খালি রাট্টা মারে লেখা যায়? লেখা যায় না। একটা পড়াকে, একটা বইয়ের একটা পাতাকে আমি যা পড়লাম কি নিলাম, একটা লাইন অনেক বড় করে আছে, পুরো বড় জটিল বাক্যে দেওয়া আছে, সেটাকে সরল বাক্যে করে নাও, ঝামেলা শেষ, নিজের মতন করে নাও, দেখবে সুন্দর পড়া হয়ে যাবে। বোঝা গেল বিষয়টা? কে বলবে এবার? এবার কে বলবে বলো, অনেকে বাকি আছো বলেনি, বলো। নুরি বেগম বলো। স্যার হ্যাঁ, আর্য শব্দটির আক্ষরিক অর্থ হলো সৎ বংশজাত, কিন্তু এই শব্দটি মানে আর্য শব্দটি ভাষাবাচক এবং জাতিবাচক এই দুটি নিয়ে মানে এই দুটি অর্থেই ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এই নিয়ে বিতর্ক রয়েছে। খ্রিস্ট 5ম শতাব্দীতে পারসিক সম্রাট দারায়ুস নিজেকে আর্য বংশভূত বলে বিবেচিত করেছেন। বিভিন্ন ভাষাতাত্ত্বিক এই আর্য ভাষাকে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী বলে অন্তর্ভুক্ত করেছেন। এই
ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মধ্যে 7টি ভাষা পড়ে, যেগুলি হলো সংস্কৃত, ইরানি, গ্রিক, ল্যাটিন, জার্মান আর হচ্ছে ক্যালটিক, গথিক। তো প্রখ্যাত ভাষাতাত্ত্বিকবিদ বা ভাষাবিষ্টগণরা উইলিয়াম জোন্স এবং ম্যাক্স মুলার, হ্যাঁ, তারা এই দুইজন আর্যদের যে ভাষা গোষ্ঠী উদ্ভূত যে ছিলেন পার্সিক সম্রাট দারায়ুস, তার মতকে তারা গণ্য করেছেন। ভেরি গুড, ওকে, ওয়েল। তো আমি আর কাউকে আজকে ধরছি না, বাকিদেরকে আবার পরের দিন নেক্সট ক্লাসে ধরবো। দেখো, একটা আমি জাস্ট সিস্টেমটা বললাম, পড়ার সিস্টেমটা কি হয়। একটা জিনিসকে তুমি যখনই আমি কোনো নোটস দেবো বা যখনই কোনো কিছু দেবো, অবশ্যই আমাদের নোটসের দরকার আছে, কারণ বইয়ের মধ্যে আমরা পরিপূর্ণভাবে সেই জিনিসগুলো পাইনি। আমার লেখা যে বইটা বেরোয় তোমরা জানো, সেই বইটা খুব তাড়াতাড়ি বেরোবে, এই বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে আশা করি বেরিয়ে যাবে। তো এই বইটা তোমরা পাবা, একদম নোটস বই ওরিয়েন্টেড পাচ্ছ, প্রশ্ন উত্তর টাইপ পাচ্ছ একদম। দেখো, গত বছরও ঠিক তাই দেবে, যে তোমরা যে লিগেসি অফ হারাপ্পান সিভিলাইজেশন বলে যে পার্টটা ছিল দেবা, তোমরা এসছে, এবং সেটা শুধুমাত্র আমার বইয়ে বাংলা ভার্সনে আমি দিয়েছি, লিগেসি অফ হারাপ্পান সিভিলাইজেশন। তোমরা সেটা খুব ভালো করেই জানো। দেখবা আমার যেটা হচ্ছে একদম 6 নম্বর চ্যাপ্টার, ওখানে আমি একদম তোমাদের বলেছিলাম 100% কমন আসবে। আমি যে ইউটিউবে যে সাজেশন দিয়েছিলাম সেটাতেও বলেছিলাম, এবং আমি আমার ক্লাসে অফলাইনেও বলেছিলাম, অনলাইনেও বলেছিলাম। প্রত্যেকটা স্টুডেন্টকে বলছিলাম লিগেসি অফ হারাপ্পান সিভিলাইজেশন থেকে কোশ্চেন আসবেই, এবং এটা তুমি কোনো বাংলা ভার্সনের বই ভালো মতো পাবা না, কোনো যত বাংলা ভার্সনের বই থাকবে না কেন কোনো বই পাবা না। কিন্তু আমি আমার বইটাতে এই প্রশ্নের উত্তরটা আমি লিখেছি, দিয়েছি, আমি বইটা লেখার সময় দিয়েছি। তো তোমাদের কাছে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকছে, আমি আবারও বলছি, যেমন আজকের ক্লাসটাও ইউটিউবে যাবে, এটা রেকর্ডেড হচ্ছে ক্লাসটা। আজকে যারা ক্লাস করেনি তারা পেয়ে যাবে এই ক্লাসটা। প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলবো ক্লাসগুলো খুব ভালো মতো ফার্স্ট টু লাস্ট করো। আজকের ক্লাসটা তোমরা তোমাদের ফ্রেন্ডদের শেয়ার করতে পারো, দেখ আমাদের এইভাবে করে ক্লাস নেয় স্যার, এমনভাবে ক্লাস নেয়। কারণ যত বেশি জানবে, যত বেশি জানাবা, তত বেশি কিন্তু আমাদের ধীরে ধীরে স্টুডেন্টের কাছে এই মানে ইয়েগুলো পৌঁছাবে। আমি চাই যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে দেখো, তোমাদের জাস্ট মানে 1000 রুপিসে তোমাদের 6টা সাবজেক্টের কোর্স আমরা করাচ্ছি, ক্লাস দিচ্ছি। প্রতিটা মেজরের টিচার কিন্তু এবার ক্লাস নিচ্ছেন, প্রতিটা। কোনো স্টুডেন্ট বলতে পারবে না, তোমাদের গ্রুপে যে 250 জন স্টুডেন্ট আছে, কোনো স্টুডেন্ট বলতে পারবে না যে আমাদের সপ্তাহে একটা করে ক্লাস হয় না। আমাদের প্রত্যেকটা টিচার কিন্তু মেজর বেঙ্গলি, মেজর ইংলিশ, মেজর পলিটিক্যাল, মেজর এডুকেশন, মেজর সোসিওলজি, মেজর তোমার হচ্ছে হিস্ট্রি, প্রতিটা সাবজেক্টের ক্লাস কিন্তু আমাদের হচ্ছে। যে কটা সাবজেক্ট অ্যাটলিস্ট আমরা পড়াই, প্রত্যেকটা সাবজেক্টের সপ্তাহে একটা করে ক্লাস অন্ততপক্ষে হচ্ছে। তোমাদের সঙ্গে ভিডিও কলে আমি লাইভ কথা বলছি একদিন করে, কোনো রেকর্ডেডের উপরে ভরসা করে কিন্তু নয়। রেকর্ডেড ক্লাস আমাদের ইউটিউবের স্টুডেন্টদের জন্য দেওয়া হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ সেগুলো দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও তোমাদের যারা পেইড ব্যাচে আছো তাদের সঙ্গে কিন্তু আমরা লাইভ প্রতিদিন পারফরমেন্স দেখাচ্ছি, প্রতিটা নিয়ত তোমাদের সঙ্গে আমরা টাচে আছি। অর্থাৎ আমরা স্টুডেন্টদেরকে এটাই বোঝা যাচ্ছে আমরা কোনো ফেক ইনস্টিটিউট নই। এবং আমি তোমাদের দেখিয়েওছি যে আমি নকশালবাড়ি কলেজের গেস্ট লেকচারার ছিলাম, 2.5 বছর সেখানে পড়িয়েছি, এবং তারপরে অ্যাজ এ বুক রাইটার এখন বই লিখছি, এবং জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের কিন্তু পড়াচ্ছি। শুধুমাত্র একটা ইউনিভার্সিটি নয়, বিভিন্ন ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন ছাত্রছাত্রীদের কিন্তু আজকে পড়ানো হচ্ছে আমাদের সেন্টার থেকে। বিভিন্ন ইউনিভার্সিটি আন্ডারে টোটাল মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 12টা ইউনিভার্সিটি আন্ডারে আমাদের ক্লাস চলছে। তার মধ্যে নর্থ বেঙ্গলের সংখ্যাটা অনেক বেশি, যার জন্য প্রচুর ভিডিও তোমরা পাও, এবং বাকি ইউনিভার্সিটিগুলোর থেকে মানে অনেকটা কম। তো আমার একটাই রিকোয়েস্ট যে আমাদের সেন্টারের কনস্ট্রাকশনের কাজ চলছে, বারবার করে বলছি, এটা সেন্টার তৈরি হচ্ছে, আমাদের স্মার্ট ক্লাসরুম তৈরি হবে, তোমাদের আরও বেটার এডুকেশন দেবো, আরও বেটার ওয়েতে পড়াবো। কিন্তু তোমাদের একটাই কাজ মানে কাজ হচ্ছে তোমাদেরকে আমাদের কথা তোমাদের ফ্রেন্ডদেরকে বলতে হবে, এবং তাদের যে কোনো সাবজেক্টে মেজর থাক না কেন তাদেরকে আমাদের ইনস্টিটিউটের কথা জানাতে হবে। তো তোমাদের মাধ্যমেই প্রত্যেকটা স্টুডেন্টের কাছে পৌঁছাবে, প্রত্যেকটা ভাই বোনের কাছে পৌঁছাবে, আমি এতটুকুই আশাবাদী, বাস আর কিছু নয়। তো আজকের ক্লাসটা এতটুকুই থাকছে, তোমাদের সঙ্গে দেখা হবে আগামী সপ্তাহে। আমরা আরিয়ান ডিবেট পড়বো, তাহলে এই লেসন থেকে আমাদের আর সেরকমভাবে কিছু পড়ার প্রয়োজন নেই। তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো জিনিসগুলো। বলো, কারো কিছু প্রবলেম আছে? কেউ কিছু জানতে চাও? কারো কিছু প্রবলেম আছে? না স্যার, নেই। ওকে, নেক্সট ক্লাসে আমরা আরিয়ান ডিবেটের উপরে আলোচনা করবো। হ্যাঁ, আরিয়ান ডিবেট মানে আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল, তারা কোথা থেকে এসছে। অনেকে বলছে যে ওরা বিভিন্ন এইখান থেকে এসছে, ইউরোপ থেকে, কেউ কেউ বলছে মধ্য এশিয়া থেকে এসছে, কেউ কেউ বলছে না ওরা ভারতের সপ্তসিন্ধু অঞ্চলে বসতি স্থাপন করেছিল বা ভারতেরই অধিবাসী। তো এইভাবে বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন মতামত দিয়েছেন, এবং এই প্রশ্নটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। মানে পরবর্তী ক্লাসে আমাদের 12 নম্বরে আরিয়ান ডিবেট এর উপরে আলোচনা হবে। সেখানে যে আরিয়ান মানে যে অরিজিনাল হোমল্যান্ড অফ দি আরিয়ান্স,
রাইট এ নোট অন অরিজিনাল হোমল্যান্ড অফ দ্য আরিয়ান্স বা আরিয়ান ডিবেট, এটার উপরে পরের দিন ক্লাস করব, ঠিক আছে? স্যার আপনার বইটা কবে বের হচ্ছে? একটু সময় লাগবে গো, মানে আমার মোটামুটি লেখালেখির কাজ মোটামুটি শেষের দিকেই, খালি একটু জাস্ট গুছানোর কাজ বাকি আছে, গুছিয়ে টুচিয়ে আমি পাঠিয়ে দেবো এবং পাঠিয়ে দিলেই ব্যাস বইটা বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি। ওকে, গুড নাইট প্রত্যেককে, ভালো থেকো, থ্যাংক ইউ। স্যার